নমস্কার, আমরা পৌঁছে গেছি রানীগঞ্জে শ্যাম মেটালিক্স যে কর্পোরেট হাউস, তার অ্যাসোসিয়েট প্রেসিডেন্ট এবং প্লান্ট হেড এস.কে. মাইতি। মাইতিবাবু, আপনাকে আমার স্বাগত ইনসেস করছি। নমস্কার এবং আপনাদেরকেও সুস্বাগত। মাইতিবাবু, যেটা হচ্ছে, আমরা এর আগেও একবার এসেছিলাম যে আপনারা খুব ভালো কাজ করছেন, যে ফুটবল একাডেমি করছেন শ্যাম স্টিলের। আপনারা খুব ভালো একটা কাজ করছেন, যে সিএসআর ফান্ডে একটা ফুটবল একাডেমি শুরু করেছেন। তো আমি দর্শকদের একটা এখানে ছুটে আসার কারণ হচ্ছে যে ওনারা এত ভালো কাজ করছেন এবং একটা ভারতের প্রাক্তন ফুটবলারকে তারা হয়তো কোচ নিযুক্ত করতে চলেছেন। এবং আরও যেটা খবর পেলাম যে শ্যাম মেটালিক্স সেই কোচকে সঙ্গে করে নিয়ে এবারের কলকাতা লিগের আত্মপ্রকাশ করতে চলেছে। সব খবর আমরা মাইতি স্যারের কাছে আমরা জেনে নেব। মাইতিবাবু, যেটা হচ্ছে প্রথম দিকে আমি আসি, সিএসআর ফান্ডের এই যে ফুটবল একাডেমি শুরু করলেন, হঠাৎ ফুটবলকে বাঁচলেন কেন? ক্রিকেট নয় কেন? সবাই তো ক্রিকেটের পেছনে ছোটে। আমি একটু কারেকশন করে দিই আপনাকে। আপনি সিএসআর ফান্ড কথাটা বলছেন, আসলে আমরা শ্যাম মেটালিক বেসিক্যালি উই আর দ্য স্টিল ম্যানুফ্যাকচারার। আমরা স্টিল বানাই এবং স্টিল ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে আমাদেরকে স্টিল অ্যাসোসিয়েটস যে সমস্ত অ্যান্সিলিয়ারি বিজনেস আছে, যেমন পাওয়ার, এছাড়াও আরও কিছু ডাইভার্সিফিকেশন প্রজেক্ট এবং ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট আমরা করি। যেরকমভাবে বাকি অর্গানাইজেশনরাও স্টিল বানাচ্ছে, আমরা সেই অর্থে আমরাও মার্কেটে লিডিং স্টিল ইন্ডাস্ট্রি বেসিক্যালি। ভেরি রিসেন্টলি, যদি না হয় প্রায় বছর দুয়েক আগে, আমরা লিস্টেড কোম্পানি হয়েছি, বিকজ শ্যাম মেটালিক আজকের ডেটে লিস্টেড কোম্পানি। এখন এই ধরনের লিস্টেড কোম্পানি এবং লিডিং স্টিল ইন্ডাস্ট্রির একটা কর্পোরেট সোশ্যাল উইং থাকে, যেখানে কর্পোরেট সোশ্যাল উইংয়ে আমাদের কিছু নিজস্ব দায়বদ্ধতা আছে, সমাজের প্রতি আছে, পরিবেশের প্রতি আছে। তো সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কাজ শুরু করি। শ্যাম ফ্যামিলির ক্ষেত্রে এটা একটা কালচার আমাদের, যে আমরা শুধুমাত্র যে স্টিল ইন্ডাস্ট্রিতে থেমে থাকি বা স্টিল বানিয়ে স্টিল মেকিং করে থেমে থাকি তা নয়, আমরা পরিবেশগতভাবে, সংস্কৃতিগতভাবে, কালচারালি এবং সমাজের জন্য আমরা প্রতিনিয়ত কিছু না কিছু করার চেষ্টা করি এবং করছিও। সেটাই আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিজের উইং। সেই উইংটা বেসিক্যালি শ্যাম মেটালিক ফাউন্ডেশন বলে একটি আলাদা কোম্পানি আছে শ্যাম মেটালিক গ্রুপের মধ্যে। তো সেই ফাউন্ডেশনই সিএসআরটাকে রান করায় বেসিক্যালি। তো তার মধ্যে আমরা অনেকগুলো আমাদের ভার্টিক্যাল রয়েছে, যে বিভিন্ন ধরনের কাজ করি আমরা। ধরুন, কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া, তারপরে ধরুন যে সমস্ত বেকার যুবক যুবতী যারা আছে তাদেরকে এর মধ্যে আমরা এনগেজ করে বিভিন্ন ধরনের কুটির শিল্প, হস্তশিল্প, জুটের ব্যাগ তৈরি করা, জ্যাম জেলি উৎপাদন করা, তারপরে মাশরুম চাষ করানো, বিভিন্ন রকমের রবি শস্য চাষ করানো, এবং বিভিন্ন ধরনের সেক্টরে আমরা বিভিন্ন রকমভাবে সোশ্যাল রেসপন্সিবিলিটির কাজ করি। এছাড়াও ধরুন, ইন্ডাস্ট্রির চারিদিকে যত রেসপন্সিবিলিটি থাকে, কোথাও স্কুলের বিল্ডিং প্রপারলি করে দেওয়া, দুস্থ ছেলে মেয়েদের পড়ানোর জন্য তাদের দায়ভার করা, কোথাও যদি ধর্মীয় পীঠস্থান থাকে সেগুলোকে প্রপার রিপেয়ারিং করা বা নতুন করে বানিয়ে দেওয়া, এসব বিভিন্ন সোশ্যাল উইংয়ের মধ্যে যা যা কাজ থাকে, সামাজিকভাবে যা যা করা, সেগুলো আমরা করি। সংস্কৃতিগতভাবে যেরকম আমরা সমাজকে ঐক্যবদ্ধ করার বা সমাজকে উন্নত করার চেষ্টা করেছি, সেরকম ক্রীড়া জগতেও যাতে আমাদের সোশ্যাল উইংয়ের একটা ছাপ থাকে, সেই কনসেপ্ট থেকে আমরা প্রথমে এটা ঠিক করি যে ক্রিকেট বা অন্যান্য খেলাতে যদি আমরা আমাদের এই সিএসআর উইংকে ইনভলভ করি, সেক্ষেত্রে এটা আমাদের এই প্রসারটা ওইভাবে হবে না, এবং আমরা অনেক সংখ্যক মানুষকে এর মধ্যে অ্যাড করতে পারবো না, যেটা কিনা আমরা ফুটবলে অ্যাড করতে পারবো। আমরা অনেক প্রান্তিক মানুষ, অনেক আমি ঠিক নিচু স্তরের কথাটা ব্যবহার করবো না, অনেক প্রান্তিক মানুষ এবং যারা এই ধরনের সুযোগ পায় না। এবং ফুটবল তো একটা খুব পরিশ্রমী খেলা, সেখানে অনেক পরিশ্রমী খেলোয়াড়দের পাওয়া যায়, অনেক পরিশ্রমী মেধাবী ফুটবলারদেরকে পাওয়া যায়, যারা এই স্ট্রিমলাইনের মধ্যে আসতে চায়। এবং আমরা ধীরে ধীরে খুব গুটি গুটি পায়ে, আমি অনেকটা রাস্তা চলে এসেছি বলবো না, কিন্তু আমরা চেষ্টা করেছি একটা জায়গাতে পৌঁছানোর। আমাদের বিগত বেশ কয়েক বছরের পরিসংখ্যান যদি দেখা যায়, তাহলে বোঝা যাবে যে আমরা একটা স্তর পর্যন্ত এগোতে পেরেছি। কোথায় যেতে চাই সেটা যদি জিজ্ঞেস করেন বা জানতে চান, তাহলে আমরা অবশ্যই দেখতে চাই, আমি আমার একজন ফুটবলারকে আন্তর্জাতিক স্তরের ফুটবলার হিসেবে দেখতে চাই।
এই ভাবনাটাকে সাথে নিয়ে আমরা এটা ঠিক করেছিলাম যে খুব স্ক্যাটারলি যদি আমরা খেলাই, আমরা যদি কোনো রকম কোনো আবাসিক তৈরি না করি, তাদেরকে আবাসিক করে রেখে যদি তাদেরকে কোচিং না দেওয়াতে পারি, তাহলে আমরা খুব বেশি দূর এগোতে পারবো না। কারণ একটা শৃঙ্খলাবদ্ধতা, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, একটা অধ্যাবসায়, একটা অনুশীলন, এটা যদি না থাকে তাহলে একটা ফুটবলার খুব বেশি দূর এগোতে পারবে না এবং আমরাও খুব ভালো প্রশিক্ষণ দিতে পারবো না। তো সেই পথে আমরা এগোতে গিয়ে এই কনসেপ্টটা নিয়ে নামা। তো যেটা আপনি বলছিলেন, আপনি একদম ঠিকই বলছিলেন। আমরা বেসিক্যালি এটা খুব ছোট ছোট পা ফেলে ফেলে আমরা এগোচ্ছিলাম এবং এখনও এগোচ্ছি, চেষ্টা করছি। তবে একটা সময় পরে কি হয়, কোনো সাবজেক্টের ওপরে, যে কোনো সাবজেক্ট, সেটা ক্রীড়া জগতে হোক, সংস্কৃতি জগতে হোক, সমাজে হোক, যদি আমরা প্রপারলি একজন গুরু বা একজন মেন্টার, একজন স্কিল ডেভেলপারকে না পাই, তাহলে কিন্তু একটা সময়ের পরে সেই স্কিলটা আটকে যাবে। তো এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে আমাদের একাডেমিতে যে কোচ রয়েছে ইন্দ্রনীল, এবং তার সাথে আরও 1-2 জন রয়েছে যারা এই কোচিংটা দিচ্ছে, এবং কিছু বহিরাগত কোচকে কখনো কখনো এনে আমরা হয়তো 1 দিনের ওয়ার্কশপ করিয়েছি। কিন্তু এরকম করে একটা লেভেলের পরে যদি আমাদেরকে কলকাতায় গিয়ে খেলতে হয়, কলকাতা ফুটবল লিগে যেতে হয়, বা আমাদেরকে আরও হায়ার স্টেপে, আমি সেসব এখনই হয়তো সবটা বলছি না যে আমরা কোথায় যেতে চাইছি, কীভাবে, কী রোড ম্যাপ বানাচ্ছি, কী প্ল্যান করছি, সেই ভাবনা থেকে আমাদের এরকম একটা ভাবনা তৈরি হয় যে একজন ভালো কোচকে অনবোর্ডিং করাতে হবে, যিনি আমাদের সবসময়ের জন্য মেন্টার, এবং আমাদের এই একাডেমির জন্য যিনি মেন্টার এবং স্কিল ডেভেলপার, এবং আমাদের কোচিংটা তিনি দেবেন পার্মানেন্টলি। সেই ভাবনা থেকে আমি এর আগেও একটি ইন্টারভিউতে জানিয়েছিলাম যে আমরা অর্জুন অ্যাওয়ার্ডি ইন্টারন্যাশনাল প্লেয়ার দীপকজিকে আমরা আমাদের সঙ্গে পেয়েছিলাম, দীপক মণ্ডলজি। তো উনি আমাদের সাথে আছেন, কিন্তু আমরা এতদিন পর্যন্ত ওনাকে অনবোর্ডিং করিনি, মানে আমরা আমাদের এই একাডেমির কোচ হিসেবে পার্মানেন্টলি নিইনি। কিন্তু এখন আমরা অফিসিয়ালি এটা জানাতে পারি যে আমরা উই হ্যাভ অলরেডি টেকেন দিস প্রসেস, এবং দীপক মণ্ডলজিকে আমরা অ্যাজ এ টেকনিক্যাল ডিরেক্টর আমাদের এই স্যাম মেটালিক ফুটবল একাডেমির অ্যাজ এ টেকনিক্যাল ডিরেক্টর আমরা অলরেডি ওনাকে অনবোর্ডিং করে ফেলেছি, এবং আগামী দিনে আশা করছি যে এই ফুটবল একাডেমি ওনার প্রশিক্ষণের দ্বারা শুধু আমি কলকাতা ফুটবল লিগের কথা বলবো না, আরও কিছু চমক থাকবে যে আমরা কোথায় খেলছি, কিভাবে খেলছি। এটা কি টেকনিক্যাল ডিরেক্টর না হেড কোচ? উনি তো মাঠে নামে কোচিং করতেন। দেখুন, এটা টেকনিক্যাল স্কিল, তো তাই টেকনিক্যাল ডিরেক্টর কথাটা ব্যবহার করছি, আচ্ছা। যেহেতু এটা একটা টেকনিক্যাল কাজ। উনি সবই দেখছেন, হ্যাঁ, মানে প্রশিক্ষণের ব্যাপারটা উনি পুরোটাই দেখবেন, মানে কিভাবে স্কিলিং বাড়াতে হবে, কিভাবে ম্যানেজ করতে হবে, হাউ টু ম্যানেজ দ্য প্লেগ্রাউন্ড, কিভাবে খেলতে হবে, মানে সবটাই উনি। মাইতিবাবু, আরেকটা যেটা খবর পেলাম সেটা হচ্ছে যে আপনাদের এই শ্যাম মেটালিক্স ফুটবল একাডেমি এবং দীপক মণ্ডলের একসাথে হাত ধরে কলকাতা ফুটবলের মূল স্রোতে, মানে কলকাতা লিগে আপনারা অংশগ্রহণ করতে আত্মপ্রকাশ করছে। একদম ঠিক, একদম। তো সেক্ষেত্রে এটা কনফার্ম নাকি হয়েই গেছে, সেটা কি এখন এই মুহূর্তে সে কোন ক্লাব, কোন ডিভিশন নাম বলা না? আমি এই মুহূর্তে এই বিষয়টা একটু ঢাকা থাক। আমরা যেরকম দীপকজিকেও অনবোর্ডিং করিনি বলে তাই এতদিনে অ্যানাউন্স করিনি, ভাবনা চিন্তার স্তরে ছিল। এখন দীপকজিকে আমরা অনবোর্ডিং করতে পেরেছি, তিনি আমাদের সঙ্গে চলবেন এখন একাডেমির সাথে। এরপরে কোন ক্লাবের সাথে খেলবো, কিভাবে টাই আপ করবো, সেটা প্রকাশ্যে মাঠেই দেখা যাবে। তাহলে সামনের বছর যে আপকামিং যে কলকাতা লিগ আসছে, তাহলে আপনাদের দেখা যাবে। আমি তো খুবই আশাবাদী দেখা যাবে, এবং সেই আশা ধরে, সেই সূত্র ধরে, যেহেতু দীপকজিকে সঙ্গে পেয়েছি এবং তার প্রশিক্ষণের হাত ধরে মাঠে ফুটবল নিয়ে যখন আমার ছেলেরা দৌড়বে, তখন ডেফিনেটলি আপনি কলকাতা লিগে তাদেরকেও দেখতে পাবেন। এটা খুব ভালো খবর যে কলকাতার লিগে একটা কর্পোরেট হাউস এগিয়ে আসছে, তার টিম দিচ্ছে। হ্যাঁ, এটা আমাদের একটা ভালো খবর, এটা আমার একটা বড় স্বপ্ন ছিল যে আমরা। আপনারা তো শুনলাম যে এখন যেমন রেসিডেন্সিয়াল ক্যাম্প চলছে, এর পাশাপাশি ঠিকই এই আর একটা নন রেসিডেন্সিয়াল, মানে 6 বছর থেকে বোধহয় 12 বছর না 14 বছর নন রেসিডেন্সিয়াল একটা আপনার ক্যাম্প। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। হ্যাঁ, এটা আসলে কি আছে, আমাদের দুটো মোড ছিল। আমরা এরকম ভাবছিলাম যে দীপকজিকে ধরুন এই এলাকাতে, ধরুন আমাদের এই ফ্যাক্টরি তো জামুরিয়াতে, মঙ্গলপুরে, বেঙ্গলে যে সমস্ত জায়গাতে রয়েছে, এই রানীগঞ্জ, আসানসোল,
জামুরিয়া এইসব বেল্টের জায়গাতে না ভালো কোচ, প্র্যাকটিক্যালি কোচ হয়তো অনেকে আছেন, আমি ইন্ডিভিজুয়ালি কারোর কথা বলবো না, কিন্তু একজন ভালো কোচকে যদি পাওয়া যায় তাহলে আরও অনেক ফুটবলাররা এগিয়ে আসতে পারে। আমাদের শ্যাম মেটালিক ফুটবল একাডেমির মধ্যে আমাদের যারা আবাসিক হয়ে যারা এই একাডেমির মধ্যে রয়েছে তারা তো আজকে দীপকজিকে পেল, কিন্তু এছাড়াও দীপকজিকে আমি এই প্রপোজালটা দিয়েছিলাম যে আমরা একটু নন রেসিডেন্সিয়াল শ্যাম মেটালিক ফুটবল স্কুল যদি একটা এরকম করতে পারি, তো উনি সাড়া দিয়েছিলেন তাতে। তো এটা বলতে পারেন রানীগঞ্জবাসী এবং পার্শ্ববর্তী এলাকার বাসীদের জন্য একটা ভালো সুখবর যে আমরা রানীগঞ্জের রবিনসন স্টেডিয়ামেও বয়সক্রম 6 থেকে 14 এদের মধ্যে আমরা অনেককে এই কোচিংটা দেওয়ার ব্যবস্থা করব এবং দীপকজি সেই কোচিংটা দেবেন। এর নিয়মাবলী, প্রসেস, রেজিস্ট্রেশন আমরা খুব শীঘ্রই বিভিন্ন মিডিয়া মাধ্যমে জানিয়ে দেবো আমরা। তো এটা আম্বানি, রিলায়েন্স, জেএসডব্লিউ এরা যেভাবে ফুটবলে এগিয়ে এসছে, ক্রিকেটে এগিয়ে আসছে, এইটা কি আপনাদের কোনো মানে ইন্সপিরেশনের ব্যাপার থাকে? মানে কর্পোরেট হাউস কারণ দেখুন, এইটা আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেখুন, ইন্সপিরেশন তো সবারই লাগে, প্রত্যেকের এটা ইন্সপিরেশন লাগে। আম্বানি বা রিলায়েন্স হাউসের কথা যদি আপনি বলেন, জিএসডব্লিউর কথা বলেন, এরা স্টিল মার্কেটে জায়ান্ট, এরা স্টিলের জগতে মানে কম্পারিজনে যদি আপনি যান তাহলে হ্যাঁ ডেফিনেটলি আমরা এগোচ্ছি সেই দিকে আমাদের স্টিল প্রোডাকশনের ক্ষেত্রে যদি বলেন। তবে হ্যাঁ, আমাদের আম্বানি, জেএসডব্লিউ বা এই রেঞ্জের যারা করছে তাদের যে ফুটবল বা তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির যে কাজকর্ম অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমরা অনুপ্রাণিত হয়েছি। তবে এক্স্যাক্টলি আমরা ওদের দেখাদেখি করছি এরকম বিষয়টা নয়। আপনি যেটা প্রথমে বললেন যে আপনাদের দায়বদ্ধতা, আমাদের একটা দেখুন, দায়বদ্ধতা সকলেরই আছে। আমাদের শ্যাম ফ্যামিলির মধ্যে একটা কালচার আছে যে আমরা বিজনেসটা একা বাড়ছি বা একাই বাড়বো এরকমটা এই ভাবনা নিয়ে আমরা থাকি না। আমরা থাকি যে আমরা সবাই মিলে বাড়বো। সবাই মিলে বাড়তে গেলে আপনাকে সোসাইটিকে নিয়ে বাড়তে হবে। তো সোসাইটিকে নিয়ে বাড়তে গেলে আপনার নিজস্ব কনসেপ্ট, নিজস্ব সংস্কৃতির মধ্যে, কালচারের মধ্যে এটা থাকতে হবে যে আমি বাকি লোকেদের জন্য করব। এই করার জায়গা থেকে কনসেপ্টটা তৈরি হয় যে আমি কিছু ছেলেদেরকে যদি ক্রীড়া জগতে তাদেরকে দাঁড় করাতে পারি, তাদেরকে যদি প্রতিষ্ঠিত করতে পারি। আপনারা তো এর আগের ভিডিওতে কৃষ্ণা মুর্মুর কথা দেখেছিলেন। হ্যাঁ, আপনারা দেখেছিলেন যে পরিযায়ী শ্রমিককে আপনারা নিয়ে এসে, তো এটা আমাদের একটা এই ভাবনা। দেখুন, এইগুলো যদি সোসাইটিতে আমরা না করতে পারি বা এগুলো যদি না ভাবতে পারি তাহলে তো সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গাটা এটা শুধুমাত্র আমার দায়বদ্ধতা নয়, আমার থিঙ্কিং, আমার কনসেপ্ট যে যখন আমরা কাজ করব আমরা কিছু এমন কাজ করব যেটা সোসাইটির 10 জন 20 জনের কাজে লাগে। এই ভাবনা থেকেই করা এটা। এবং অবশ্যই আপনার কথাটা ঠিক যে আমি যখন নতুন কিছু করতে যাই আমার আগে যদি কেউ কিছু করে থাকে তার থেকে কর্পোরেট হাউসটা এগিয়ে আসলে কি অন্য কর্পোরেটরা এগিয়ে আসলে তাদের স্পোর্টসের ভালো। এবং আমি তো এটা বলবো যে এই আমাদের ফুটবল একাডেমি দেখে যদি আরো কোনো কর্পোরেট হাউস এগিয়ে আসে এতে আমাদের ক্রীড়াবিদদের অনেক সুযোগ হয়। খেলা যেটা হচ্ছে যে আমি আজকে সকালে 2 ঘন্টা আমি বলিয়ারি অঞ্চলগুলো একটু ঘুরলাম। আমি যে মাওলায় যেমন যে ইয়াং জেনারেশন তাদের মধ্যে একটা অদ্ভুত ওখানে হেরোইন, আফিমের এই যে বাচ্চাগুলো ওখানে ঢুকে যাচ্ছে, যাগুলো খেলার মাঠে খুব একটা আসছে না, অনেক ঘাটতি। মানে ওটা একটা বিরাট একটা আকার ধারণ করে। আমি কৃষ্ণনারায়ণ চৌধুরীকে জিজ্ঞেস করছিলাম, বললো এটা কিছু করা যাচ্ছে না, এটা সামাজিক ব্যাধি। আমি এখানে যেটা বলতে চাইছি, আমি এটা সামাজিক ব্যাধি বলতে চাইছি না। এখানে একটা পরিবারই প্রচুর, মানে 1 নম্বর হচ্ছে এখানে ব্যানার্জি চ্যাটার্জিকে ফুলতল করতে আসছে না। যারা আদিবাসী আছে তারা কিন্তু কয়লা খনিতে গিয়ে কাজ টাজ করে অন্তত পয়সাটা পেয়ে যাচ্ছে, টাকা পেয়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে ওই সমস্ত ছেলেদের আপনি তো বললেন এদের মারমুখো করতে কি করে পারছে, এটা কি সম্ভব না? এটা ইউ আর ভেরি ট্রু অন দ্যাট পার্টিকুলার। এখানে কাঁচা পয়সা আছে কিন্তু। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে দুটো বিষয় আছে। সেটা হচ্ছে যে যে ছেলেটা ফুটবলের মধ্যে নিজের প্রাণ খুঁজে পেয়েছে বা পায়, সে কিন্তু তাকে যতই কাঁচা পয়সা দেখান না কেন, সে যদি খুব প্রলুব্ধ না হয়ে যায় তাহলে সে চলে যাবে না। 1, 2 হচ্ছে যে কাঁচা পয়সাতে মগ্ন হয়ে গেছে তাকে আপনি ফুটবলের মাঠে আনতে পারবেন না। কিন্তু এটা আমাদের কাছে সত্যি একটা চ্যালেঞ্জে যে আমরা এরকম একটা খনি অঞ্চলে যেখানে 1 নম্বরই ব্যবসা, 2 নম্বরই ব্যবসা, কাঁচা সোনা, কাঁচা কয়লার ব্যবসা ইত্যাদি রয়েছে, সেখানে আমরা বিভিন্ন মানুষকে একাডেমির সাথে যুক্ত করতে পারছি। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ, এরকম নয় যে খুব ইজিলি ব্যাপারটা করা যায়। কিন্তু
যে সমস্ত লোকজনেরা এই ফুটবল খেলাটাকে এগিয়ে যাক এই ভাবনাতে না রেখে কয়লার ব্যবসা করি তাহলে তাতেই চলবে, এই ভাবনাটা যাদের মধ্যে রয়েছে তাদেরকে তো আমরা অবশ্যই ফিরিয়ে আনতে পারবো না বা ঘোরাতে পারবো না। কিন্তু আমাদের সঙ্গে যারা যুক্ত হন, যতটা আমরা গ্রুম করতে পারি, যেখানে যেখানে আমরা পৌঁছতে পারি বা পৌঁছেছি, তাদেরকে আমরা এটা বোঝাতে পেরেছি যে ওটাতে তোমার লাইফ নেই, তোমার লাইফ এটাতে আছে। এবং তুমি যখন প্রাণ দিয়ে ফুটবলটা ভালোবাসো তখন তোমাকে প্রশিক্ষণ নিতে হবে এবং সিস্টেমেটিক্যালি এগোতে হবে। এভাবে বিভিন্ন খুব সত্যি কথা যেটা সেটা হচ্ছে এই কয়লা অধ্যুষিত খনিজ এলাকাতে ফুটবলারকে খুঁজে বের করাটাতে আমাদের যাপন নাই, একটুখানি বেগ তো পেতে হয়। এরকম বিষয় নয় যে আমরা খুব ইজি গোয়িং প্রসেসে সবটা পেয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, চেষ্টা যদি থাকে এবং আমার কনসেপ্ট বা আমার কালচারাল কনসেপ্ট যদি খুব পরিষ্কার থাকে, ক্রীড়া সম্পর্কে আমাদের যদি নিজস্ব ধ্যান ধারণা বা ভাবনা খুব উন্নত থাকে, তাহলে খুঁজে পেতে অসুবিধা হয় না। আর হিরেকে খুঁজে পাওয়া যায় তো, যতই কয়লার মধ্যে থাকে, জল করবে। তো সুতরাং আমরা এইভাবেই খুঁজে চলেছি এবং আগামী দিনে ভবিষ্যতে একবার এস্টাবলিশমেন্টের পরে আমরা যদি এই ক্যালকাটাতে, কলকাতাতে ফুটবল লিগে খেলতে পারি, আমার মনে হয় আগামী দিনে এই কাজটা অনেকটা সহজসাধ্য হবে, অনেকটা ইজি গোয়িং প্রসেস হবে লোকের জয়েন করার ক্ষেত্রে আমাদের সঙ্গে হাত মেলানো বলে আমি মনে করি। আপনাদের অনেক শুভেচ্ছা রইল, আগাম শুভেচ্ছা রইল। একদম। আশা করি সাফল্য পাবেন। আর সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।